আদানির বিদ্যুৎ আমদানিতে ৫,০০০ কোটি টাকার কর ফাঁকি পিডিবির, শুল্ক না দেয়ায় চোরাচালানের সঙ্গে তুলনা কাস্টমস গোয়েন্দার। স্বার্থবিরোধী চুক্তি বলছেন বিশেষজ্ঞ। রমজানে খেজুরের চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় আমদানি নেমেছে অর্ধেকে। প্রয়োজনের দ্বিগুণ ছোলা আনা হলেও কমছে না দাম। ভোগ্যপণ্য দ্রুত খালাসের দাবি কাস্টমসের। অবকাঠামো সংকটে রংপুর বিভাগের ৭টি বন্দর অচল ২টি। সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সমাধানের পথে হাঁটছে কর্তৃপক্ষ। রংপুরে বীজ আলু কিনতে কেজিতে ৫০ টাকা বেশি গুনতে হচ্ছে কৃষককে। বাজার মনিটরিংয়ে দুর্বলতার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। অভিযানে কৃষি বিভাগ। এবং একঝাঁক বিশ্ব নেতার অংশগ্রহণে ব্রাজিলে G20 সম্মেলন শুরু। দরিদ্র দেশগুলোকে সহায়তায় $400 কোটি অনুমোদন বাইডেনের। সম্পর্ক জোরদারে শি জিনপিং স্টারমার বৈঠক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয়ায় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকত, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে $2.5 থেকে $4 ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75 কোটি 55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করেই আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র $2.5 থেকে $3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের $2.5 থেকে $4 শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে। আমরা ব্যবসায়িক যারা আছি এরাও মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফ করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং যে একটা ব্যাংক উনি অলরেডি বাংলাদেশ ব্যাংকে কিন্তু পাঠান করেছে, এবং আমি বলি যে আরেকটা ব্যাংকের সাথে কথা বলে, কারণ ডিপোজিটের মানে এসবিআই আছে, অনেক 1 লক্ষ টাকা থেকে এখান থেকে বলে 20,000 টাকা দেবে। এইগুলো তো অ্যাকসেপ্টেবল না, তাই না? আমার টাকা কারণ কে চুরি করেছে সেটা আমার দায়িত্ব, অর্থাৎ এইটা আমরা অ্যাসিওর করতে পারবো। এই ঘটনাগুলি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা নিয়োগ দিয়েছি, অর্থনৈতিক দপ্তর, এবং অনেকভাবে অনেক কথা বলে, কিন্তু ভালো লোক পাওয়ার সেটা, আর তার নিয়োগ দেওয়াটা আমরা একটা আইন সংশোধনে 4 দিন না 5 দিন আমার, এটা কিন্তু নর্মাল টাইমে ডিফিকাল্ট হচ্ছে। তার ভাই তার সে আপনারা জানেন, আমি একটা পরে আমি নিজের ভাগ্য পেটাচ্ছি না, তারপর ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসছে, তারা কীরকম করে আস্তে আস্তে ব্যাংকগুলো এটা আমি ব্যাংক বাংলাদেশের ব্যাংকের দিক থেকে
আপনার ছিল, এখন আছে সেটা থেকে মানে বাংলাদেশ ব্যাংক ইটসেলফ টু বি রিফর্ম। শুধু আইনের রিফর্ম করে চলবে না যে এফআইডি থেকে বেরিয়ে চলে গেলাম, সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং এটা ঠিক করতে হবে। তো এইটা একটা বড় আমরা অন্যান্য বিষয়গুলো আমরা পুঁজিবাজার সম্পর্কে পড়ি, পুঁজিবাজার আমরা দিয়েছি আর পুঁজিবাজার সময় অনেক রকম কথাবার্তা হবে। শেয়ার কমে গেল, কেন কমে গেল, লেট ক্যাটাগরি শেয়ার, ফ্যাক্টরি নাই শেয়ার বিক্রি হচ্ছে, এগুলো তোমার ফাঁকি দেওয়া হচ্ছে কালেকশনের জন্য, এগুলো ভাবেই যাবে সেগুলো অ্যাভয়েড করতে পারবেন। তবে আমরা স্বীকার করি ছোটো বিনিয়োগের সংস্থাকে আমরা শুরু করেছি, আমরা একটা সময় আসবে তাদের কীভাবে কনসেপ্ট করা যায়। আমরা তো বাজারটা মার্কেট অনেক হচ্ছে এই যে কিছু আগে 420 কোটি টাকা ফাইন করা হচ্ছে, সে 21-22 তারিখে অনিয়ম করা হয়েছে। একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারকে ফাইন করলেন তারা, তার ফাইন কমে আগে ভাবতে পারা ছিল, পুলিশে বলতে তাকে ফাইন দিতে হবে। এখন এই কেন ফাইন করলেন, এই করলেন, সেই করলেন, এইগুলো কিন্তু আমার জন্য একটু মাত্রা আমাদের মনোরঞ্জনের কারণ হয়। সচিবালয়ে কথা বলছিলেন অর্থ উপদেষ্টা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রংপুর বিভাগ ঘিরে রয়েছে 6টি স্থল বন্দর ও একটি নদী বন্দর, এর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে। আর সচল বন্দরগুলোতে আছে অবকাঠামো সংকট সহ নানা জটিলতা। তবে ব্যবসায়ীরা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে আমদানি বাড়লেও রফতানি বাড়ানো যাচ্ছে না, রাজস্ব হারাচ্ছে সরকার। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের হেলি স্থলবন্দর দিয়ে গত 2 মাসে ভারত থেকে বেড়েছে পণ্য আমদানি। বর্তমানে এই বন্দর দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, চালসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে, তবে কমে গেছে রফতানি পণ্য। সড়কপথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য সুবিধাজনক অবস্থানে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে। তবে জায়গা সংকটে যত্রতত্র হচ্ছে পার্কিং, যা সৃষ্টি করছে চরম দুর্ভোগ। আমাদের এইখানে অনেক অবকাঠামো তৈরি হলো, ইন্ডিয়াতে সেরকম অবকাঠামো গড়ে ওঠে নেই। এ কারণে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি না। 2013 সালে চালু হওয়া কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানির পাশাপাশি প্লাস্টিক পণ্য ও ঝুট রপ্তানি হচ্ছে। তবে ভাঙা সড়ক ও ঝুঁকিপূর্ণ রেল সেতুর কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। অন্যদিকে 2000 সালে চালু হওয়া নতুন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে চলতি বছরের মে মাস থেকে। আর 2016 সালে চিলমারি নৌবন্দর উদ্বোধন করা হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে আছে। নদীর নাব্যতা না থাকাতে, নদীর কোনো কুল কিনারা নাই, সিস্টেম নাই, যার ফলে গতিপথ ব্যাহত। এই জন্য বিদেশ থেকে কোনো কার্গো আসতে পারতেছে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে এই পোর্ট দিয়ে আমদানি রপ্তানি বাড়বে। 3 লক্ষ বর্গফুটের মতো ইয়ার্ড আছে, যেটা একটা বন্দরের জন্য খুবই অপ্রতুল। তো আরো 16.5 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আর বুড়িমারি স্থলবন্দরের 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 94 কোটি 60 লাখ টাকা। তবে দিনাজপুরের বিরল ও নীলফামারীর চিলহাটি স্থলবন্দরের পেছনে বিগত আওয়ামী সরকার অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকা খরচ করলেও বন্দর দুটি আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশের ঋণমান আরও এক ধাপ কমালো আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। মূলত রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল প্রবৃদ্ধিকে এজন্য কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার বাংলাদেশের ঋণমান B1 থেকে নামিয়ে B2 করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ঋণমান পরিস্থিতির পূর্বাভাসকে স্থিতিশীল থেকে সরিয়ে নেতিবাচক বলা হচ্ছে। রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তারল্য কমে যাওয়া, বহির্বাণিজ্যের অনিশ্চয়তা ও ব্যাংকিং খাতে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে মুডিস। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ $10,300 কোটি। ঋণমান কমলে ঋণ পরিশোধের খরচ যেমন বাড়ে, তেমনি নতুনভাবে ঋণ পাওয়াও কঠিন হয়ে পড়ে। একই দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রবাহ ক্ষতির মুখে পড়ে। উত্থান পতনের মধ্য দিয়ে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। ঢাকার পুঁজিবাজারের সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গত 2 কার্যদিবসে এই সপ্তাহের কিন্তু দেখা গিয়েছিল সারা দিন ভরই উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছিল এবং
বলা যায় যে দিন শেষ হয়েছিল গত 2 দিনই নিম্নমুখী প্রবণতা দিয়ে, এবং আজকে সকাল থেকেও কিন্তু সেই উত্থান পতনের বিষয়টি দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে, এবং এখন পর্যন্ত শেয়ার বাজারের 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা রয়েছে, এবং ডিএসই এক্স সূচক বা প্রধান সূচক যেটি আছে সেখানে এখন পর্যন্ত পয়েন্ট হারিয়েছে 7.05, এবং এই মুহূর্তে পয়েন্ট আছে 5293.00, এবং ডিএসইএস বা সরিয়া সূচক সেখানেও নিম্নমুখী প্রবণতা, এবং এই মুহূর্তে সরিয়া সূচকে পয়েন্ট কমেছে 4.96 পয়েন্ট, বলা যায় 5 পয়েন্টের মতো হারিয়ে ডিএসইএস কিংবা সরিয়া সূচক এখন অবস্থান করছে 1166.47 পয়েন্টে, এবং বাছাইকৃত সূচক বা ডিএস30 সূচক যেটিকে বলে সেখানেও পয়েন্ট হারিয়েছে, সেখানে পয়েন্ট হারিয়েছে 6.44 পয়েন্ট, এবং এই মুহূর্তে পয়েন্ট রয়েছে 1956.63 পয়েন্ট। এবং এখন পর্যন্ত যদি টাকার অঙ্কের লেনদেনের কথা বলি সেক্ষেত্রে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 150 কোটি টাকার মতো এখন পর্যন্ত, এবং শেয়ার হাতবদল হয়েছে 53,505 বার। এবং শেয়ারের দামের ওঠানামার বিষয়টি যদি বলি, শেয়ারের দাম বৃদ্ধির বিষয়টি এগিয়ে আছে, দাম বেড়েছে শেয়ারের 160টি এবং শেয়ারের দাম কমেছে 133টি, এবং গত কার্যদিবসের মতোই অপরিবর্তিত আছে 76টি শেয়ারের দাম। এবং একটু যদি দেখি সকাল থেকে কি হয়েছিল, সকাল থেকে কিন্তু কিছুটা ধীর গতিতে উঠছিল 3 সূচকই, এরপর দেখা যায় 10টা 25-এর দিকে কিন্তু বড় ধরনের পতন দেখে ঢাকা পুঁজিবাজার, এরপর আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, কিন্তু 11টার পর থেকে দেখা যায় যে নিম্নমুখী প্রবণতা, এবং 11টার পর থেকে যে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল সেই 3 সূচক এখন পর্যন্ত কিন্তু নিম্নমুখী প্রবণতাটাই দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আসলে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে শেয়ার লেনদেনের দৌড়ে, সেই কোম্পানিগুলো যদি একটু দেখি তাহলে এই মুহূর্তে 1 নম্বরে আছে শেয়ার লেনদেনের ভিত্তিতে সোনালী আঁশ, এবং সোনালী আঁশের এই মুহূর্তে একটি শেয়ারের দাম রয়েছে 265.10 টাকা 50 পয়সা, এবং আজকে এখন পর্যন্ত সোনালী আঁশ যে 1 নম্বরে রয়েছে যে কোম্পানিটি, সেই কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ উঠেছিল 275 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন ছিল 255 টাকা, এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছিল এখন পর্যন্ত 10,36 লাখ টাকা সোনালী আঁশের। এবং 2 নম্বরে আছে অগ্নি, তারপর 3 নম্বরে আছে সুমিত অ্যালায়েন্স পোর্টাল লিমিটেডস, এবং 4 নম্বরে আছে সিটি গ্রুপ, এবং 5 নম্বরে আছে আফতাব অটোমোবাইলস, এবং 6 নম্বরে আছে ব্যাংকিং খাতের একটি কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং 7 নম্বরে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো এই ছিল মূলত বলা যায় যে প্রথম যে সারির কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো। এবং আমরা যদি একটু গত কার্যদিবসগুলোর কথা, যেমনটা শুরুতে আমরা বলেছিলাম যে গত কার্যদিবসে কিন্তু দেখা গেছে যে দিনের পুরো দিনটাই কিন্তু দেখা গিয়েছিল যে নানামুখী লেনদেনের উত্থান পতন, এবং বলা যায় যে দিন শেষ হয়েছিল একটি নিম্নমুখী প্রবণতা দিয়ে, এবং আজকেও কিন্তু উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এখন পর্যন্ত 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা রয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো এই ছিল বলা যায় যে ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবর। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। গত বছরের তুলনায় এবছর রংপুরে কেজি প্রতি বীজ আলুতে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত 40 থেকে 50 টাকা, ফলে হেক্টর প্রতি উৎপাদন খরচ বাড়বে অন্তত 1.5 গুণ। কৃষকদের অভিযোগ, বাজার মনিটরিংয়ে দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র ইচ্ছে মতো বীজ আলুর দাম নির্ধারণ করছে। তবে কৃষি বিভাগের দাবি, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে অভিযান। শাকির মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে রংপুরে আলু বীজের চাহিদায় 1,67,600 মেট্রিক টন, এর বিপরীতে বিএডিসির যোগান মাত্র 2,797 মেট্রিক টন ও বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করছে 5,825 মেট্রিক টন, আর হিমাগারগুলোতে মজুদ আছে প্রায় 70,000 মেট্রিক টন, অর্থাৎ বীজ আলুর ঘাটতি রয়েছে অর্ধেকেরও বেশি। বিএডিসি কেজি প্রতি বীজ আলু 65 থেকে 66 টাকা এবং বেসরকারি কোম্পানিগুলো 70 থেকে 80 টাকা দর নির্ধারণ করলেও ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। 100 টাকা বীজ বিক্রি করতেছে, এখন কয় আলু বীজ নাই, শেষ। এখন যদি পাওয়া না যায় তাহলে লাস্টে আর কি ওই আমি তামাক লাগাবো। আলুর যে ওষুধপাতিগুলো নাগে তো এত দাম, তাহলে আলুর কেজি বোধহয় এবার পড়বে 40 টাকা মনে হয় পড়বে। তবে বিএডিসি জানায় হিমাগার সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে সরকারি পর্যায়ে আলু বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। বিষয় আমাদের যেহেতু হিমাগার সংকট, সংরক্ষণের আমরা সেই ইয়াতে পর্যাপ্ত বীজ দিতে পারি না। কৃষি বিভাগের দাবি, বীজ আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে। কেউ অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা উপজেলা প্রশাসন সর্বসময় আমাদের এটা সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। চলতি মৌসুমে চাহিদার মাত্র 2% আলু বীজ সরবরাহ করছে বিএডিসি, 3% সরবরাহ করছে বেসরকারি কোম্পানিগুলো, আর চাহিদার বাকিটা নিয়ন্ত্রণ করছে হিমাগার পর্যায়ের মজুতদাররা।
আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। Steeltech. It's all about stainless style. কৃষি পণ্য পরীক্ষার জন্য ঢাকার শ্যামপুরে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ল্যাবটি বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়াবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়া। সোমবার শ্যামপুরে অবস্থিত ল্যাবরেটরি নির্মাণের সার্বিক অগ্রগতি পরিদর্শন শেষে তিনি কথা জানান। সচিব সহ অন্যান্য কর্মকর্তারা 6 তলা বিশিষ্ট বহুমুখী ভবনটির নির্মাণ কাজ দেখেন। এছাড়া 10টি বিশেষায়িত ল্যাবের যন্ত্রাংশ স্থাপন ও আনুষঙ্গিক কার্যক্রম খতিয়ে দেখেন কৃষি সচিব। বলেন, দক্ষতার সঙ্গে ল্যাবগুলো পরিচালনায় নিজস্ব জনবল গড়ে তুলছে সরকার। ল্যাবের কাজ শুরু হলে কৃষি পণ্য রপ্তানি বাড়বে বলে আশা করেন তিনি। আমরা আশা করছি যে এখান থেকে আমরা সেই সুযোগ সুবিধাটা পাবো। আমাদের কৃষি পণ্য যেগুলো রয়েছে রপ্তানিযোগ্য সেগুলোই এটার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেই সার্টিফিকেশন সহ দিব। এতে করে যেটা হবে যে বিদেশি বাজারে একটা আমাদের পণ্যের প্রতি আস্থা আসবে এবং এটা একটা আন্তর্জাতিক যে আমাদের আইএসও সার্টিফাইড একটা প্রতিষ্ঠান, এটা আপনি জানেন, সেটাকে আমরা যদি সেই সার্টিফিকেট সহ যদি আমরা এই পণ্যগুলি বিদেশে রপ্তানি করতে পারি সেগুলোতে বিশ্ববাজারে এটা গ্রহণযোগ্যতা থাকবে। আদানির বিদ্যুৎ আমদানির কর দেবে কে? কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে কোনোভাবেই ওই শুল্ক ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমদানিকারক পিডিবি বলছে টাকা নেই তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকির দাবি করেছে শুল্ক গোয়েন্দারা। মহির মারুফের প্রতিবেদন। 1.5 বছরের বেশি সময় ধরে শুল্ক পরিশোধ না করেই ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। এই সময়ে আমদানির বিপরীতে প্রায় 40 কোটি মার্কিন ডলার শুল্ক জমা হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে পিডিবি শুল্ক মওকুফের আবেদন করলেও তা বিবেচনা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক পরিশোধ না করে পিডিবির এই বিদ্যুৎ আমদানিকে চোরাচালানের সঙ্গে তুলনা করলেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। তারা আমাদের কাছে শুল্ক সুবিধার জন্য যে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা চুক্তি পাঠায়নি। তো চুক্তি না পাঠালে তো আমরা সুবিধা দিতে হবে, এরপরে তারাও যোগাযোগ করেনি। তারা নিজেদেরকে শুল্ক মওকুফ করে পণ্যটা আমদানি করেছে। কাস্টমসের আইনে এটা একটা ক্লিয়ারলি স্মাগলিং হয়েছে। শুল্ক ফাঁকি ঘটনা শুধু না, এটা স্মাগলিং, কারণ এখানে কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি যেটা সেটাও সাবমিট করেনি। তাইলে এই বিদ্যুৎটা কিন্তু চোরাচালানভাবে আপনি আইনগতভাবে দেখলে সরাসরি এটা চোরাচালানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আগে ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানিতে শুল্ক মাফ করা হয়েছে, তাই আদানির ক্ষেত্রেও এমনটা ভেবে নেওয়া হয় বলে জানান পিডিবির চেয়ারম্যান। আর শুল্ক পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের দিকেই তাকিয়ে তিনি। আমরা কোনো চিঠির মাধ্যমে কোনো কনসোলেটেড কোনো ফিগার বা কোনো কিছু এখন পর্যন্ত আমরা এটা অফিসিয়ালি এখনো পাইনি। মন্ত্রণালয়ে অলরেডি আমরা আবার একটা চিঠি লিখেছি এত বিষয়ে করণীয় সম্পর্কে আমরা জানতে চাইছি আর কি। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, শুরু থেকেই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। চুক্তিটি দেশের স্বার্থবিরোধী, সেটি এখন প্রকাশ পাচ্ছে। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে এমন একটা চুক্তি করব যেটা দেশের জন্য ক্ষতিকর। এখানে তাই হয়েছে। এখানে লুকোচুরি হয়েছে, কন্ট্রাক্টের আগে পরে অনেক কিছু আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে জানতে দেওয়া হয় নাই। অবশ্যই আমাদেরকে সব কিছু জানিয়ে করা উচিত ছিল, আমরা জানি নাই। এই কাস্টমসের ব্যাপার যেটা, এটা অবশ্যই একটা ভালো জিনিস না। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আদানির বিদ্যুৎ আমদানিতে করের কোনো বিধান না রাখায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছি বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেনের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। স্যার, আমরা প্রতিবেদনেও দেখছিলাম, আপনি বলছিলেন কিংবা আমাদের সহকর্মী যে প্রতিবেদনটি করেছে, যেখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কিংবা কাস্টমস হচ্ছে এই টাকাটা যে কর সেটা ছাড় দিতে রাজি না, এবং পিডিবি বলছে তাদের কাছে টাকা নেই। তাহলে দিন শেষে আসলে কাকে মাসুল গুনতে হবে? অর্থ মন্ত্রণালয়, পিডিবি, নাকি কাস্টম? কাকে? নাকি সাধারণ জনগণের ঘাড়ে গিয়েই সেই বোঝাটি পড়বে? না, যদি আইন থাকে দেশে তাহলে তো এটা পিডিবিকেই দায়ী করতে হবে এটার পেমেন্টের জন্য, কারণ কাস্টমস তো বাংলাদেশের যে আইনটা আছে সেটা নিয়ে কাজ করছে। আবার পিডিবিরও কথা আছে যে এই টাকাটা যদি তারা দেয়
তাহলে তো আদানির বিদ্যুতের দাম আরো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কারণ তাদের কাছে তো যেটা যেভাবে আসছে সেভাবেই তাদেরকে নেওয়ার কথা। এখন চুক্তিতে যদি কিছু না বলা থাকে তাহলে আমাদের যে আইন আছে দেশের কাস্টম সেটাই অ্যাপ্লাইড হবে। এইসব কেসে যদি কখনো এই শুল্কমুক্ত থাকে তাহলে সেটা আগের থেকেই এটা দুই পক্ষের মধ্যে চুক্তি থাকতে হবে। তো আমি মনে করি এখানে অবশ্যই কাস্টমসের আইনটাই প্রাধান্য পাবে এবং পিডিবিকে তাহলে এখন অন্য কোনোভাবে তারে সরকারের কাছ থেকে এটাকে মকুফ করাবার একটা ব্যবস্থা করতে হবে। আমি মনে করি মকুফ করার দরকার আছে, কারণ বিদ্যুতের দাম অনেক বেড়ে যাচ্ছে। তো এইটা দিলে আমাদের লস, পিডিবির লস আরো বেড়ে যাবে। তো দুই পক্ষেই যুক্তি আছে, কিন্তু কথা হচ্ছে যে এটা সলিউশনটা মন্ত্রণালয় থেকে আসতে হবে। এনবিআর এর অনুমোদনের আগেই কেন শুল্কমুক্তভাবে আমদানি করা হলো, এর কতটুকু যৌক্তিকতা আছে? এখন কথা হচ্ছে যে অনেক কিছু আমদানি তো দেশের স্বার্থে করা হয়। যেরকম আমরা কিছুদিন আগে কি বলে চালের উপরে আমদানি শুল্ক মুক্ত করলাম। তো এটা তো একটা সরকার সবসময় করতে পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এইসব ট্যাক্স দিতে হয় তাহলে তো এইসব বিদ্যুতের দাম সাংঘাতিক রকমের বেড়ে যাবে। তো সেই কারণে যেরকম আমরা দেখছি যে এলএনজির ক্ষেত্রেও যেটা হচ্ছে যে একটা শুল্ক, একটা ট্যাক্স দেওয়ার কারণে এইটা দেখা যাচ্ছে আমাদের দেশে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে সরকারকে জিনিসপত্র শুল্কমুক্ত রাখতে হয়। তো আমি মনে করি এরকম আমদানিকৃত বিদ্যুতেও শুল্কমুক্ত রাখতে হবে। এখন কথা হচ্ছে যে পায়রার বিদ্যুৎ পাচ্ছি আমরা, মাতারবাড়ি থেকে পাচ্ছি, তারপরে এসালাম থেকে পাচ্ছি, এইসব বিদ্যুতের উপরে কি রকম ট্যাক্স বসানো হচ্ছে সেটাও দেখা দরকার। এটাকে একটা লেভেল প্লেইং ফিল্ডে অবশ্যই আনতে হয়। যদি দেখা যায় তাদের উপরেও একটা ট্যাক্স দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে এই আমদানিকৃত বিদ্যুৎকেও ট্যাক্স দিতে হবে। আরো একটি বিষয়, যদি এখন চুক্তি বাতিলের বিষয়টি ঘটে তাহলে সেক্ষেত্রে তো এখানে বিদ্যুৎ সরবরাহ আদানি বন্ধ করে দেবেন। সেক্ষেত্রে এই যে একটি ফাঁকা অবস্থা, মানে সেটার জন্য বিকল্প কি হতে পারে? যেহেতু এখনো চুক্তি বাতিল হয়নি, এটা নিয়ে ডিসকাশন খুব ডিফিকাল্ট। কথা হচ্ছে যে আমাদের যথেষ্ট পরিমাণের বিদ্যুৎ কেন্দ্র আছে। সো সেই অর্থে আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্র রাখার কোনোই প্রয়োজনীয়তা নাই। কিন্তু আমাদের তো গ্যাসের সাংঘাতিক রকমের শর্টেজ এবং আরো এক্সট্রা গ্যাস আনার ব্যবস্থাটাও অ্যাকচুয়ালি আমরা আপাতত বন্ধ করে রেখেছি। সো আমাদের যে গ্যাসের শর্টেজ চলছে এইটা আমরা মূলত গত 2 বছর কয়লা দিয়ে পূরণ করেছি এবং আগামী 2-3 বছরও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলার প্রয়োজনীয়তা আছে। এবং আমরা যেটা বলি ফিউল ডাইভার্সিফিকেশন, যে একই সোর্স থেকে বিদ্যুৎ যেন তৈরি না করা হয়, এটা আমরা আগেও দেখেছি। আমাদের গ্যাসগুলা কিন্তু অনেক সেক্টরে ব্যবহার হয়, কিন্তু কোল যখন আসে, কোল একটা পাওয়ার প্ল্যান্টের আলাদাভাবে যারা ওখানে বিদ্যুৎ তৈরি করছে তারা নিজেরাই নিজের চেষ্টায় আনে, এটার সাথে আমাদের দেশের অন্য কিছুর কোনো সম্পর্ক নাই। কিন্তু গ্যাসের সাথে আমাদের শিল্পর সম্পর্ক আছে। সো পাওয়ার সেক্টর যদি বেশি গ্যাস নেওয়ার চেষ্টা করে তাহলে শিল্পে প্রচুর অসুবিধা হয়। তো সেই কারণেই এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের ইম্পর্টেন্ট। এখন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আদানি দেশে না করে আমরা বিদেশে কেন করলাম, ওইটার আবার আলাদা কিছু যুক্তি আছে। কারণ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে কয়লা আনা নেওয়া খুবই কষ্টকর। আমাদের ডিপ সি পোর্ট সবখানে নাই। মাতারবাড়িতে একটা হয়েছে, কিন্তু ওইটা কিছুদিন আগে হয়েছে। তো আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো প্ল্যানিং দরকার, যাতে করে আমরা সব সূত্র থেকে যেন আমরা বিদ্যুৎ পাই এবং আমাদের এই এক্সট্রা চার্জ যেন না দিতে হয়। এইরকম চুক্তি যেখানে সব পক্ষ একমতে কিংবা এক অবস্থায় পৌঁছাতে পারে না, এরকম চুক্তিগুলো তো বিতর্ক বৃদ্ধি করে। সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো চুক্তির ক্ষেত্রে এরকম চুক্তি যাতে না হয়, যাতে দেশের ঝুঁকি তৈরি হয়, বিতর্ক না হয়, সেক্ষেত্রে আসলে কি পরামর্শ থাকবে আপনার? এরকম ধরনের চুক্তি তো অবশ্যই করা উচিত না। তার কারণ হচ্ছে এখানে চুক্তিটা খুব একটু অন্যরকম। কারণ এইটা একটা গভর্নমেন্টের সাথে একটা প্রাইভেট কোম্পানির চুক্তি। হ্যাঁ,
এখানে কোনো কিছু অসুবিধা হলে, কারণ গভর্নমেন্ট যখন একটা প্রাইভেট সেক্টরতে কিছু কিনবে, এটা সাধারণত টেন্ডারের মাধ্যমে দরপত্র দিয়ে করার কথা, বা যেইটা হবে একটা অন্য দেশে, সেখানে দরপত্র কি হবে। তাহলে এখানে সরকারের এবং আদানির দায়িত্ব থাকবে যে তাদের প্রমাণ করতে হবে যে তারা কোনো না কোনো বেঞ্চমার্ক ফলো করেছে। যেমন হচ্ছে, আমাদের তো এখন দেশে অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র আছে, তো 4টা বিদ্যুৎ কেন্দ্রর যে গড়ে যে বিদ্যুতের দাম হচ্ছে, আদানির বিদ্যুতের দাম কোনো অবস্থায় তার থেকে বেশি হবে না। তারা কিন্তু এর আগে একবার এই আশ্বাসটা দিয়েছিল এবং 1 বছর পালন করেছিল। সেটা করলেই কিন্তু এই যে এখন যেসব কথাগুলো হচ্ছে, এগুলা থাকে না। তো মূল সমস্যা হচ্ছে আমাদের আদানির বিদ্যুতের দাম, যে দামটার উপরে মূল জিনিসটা হচ্ছে কয়লার দাম। তারা কি দামে কয়লা কিনছে, তাদের চুক্তিতে যেই কথাটা বলা আছে, সেটা আমি মনে করি একটা অসম চুক্তি, যেটাকে ঠিক করা দরকার। তো আদানি যদি কয়লার বিষয়টা ঠিক করে, তাহলে আমি মনে করি তাহলে খুব স্মুথলি আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে এই বিদ্যুৎটা আসতে পারে এবং এই বিদ্যুৎটা আমাদের জন্য লাভজনক হবে। কিন্তু প্রথমেই আমাদের চুক্তির ওই জিনিসটা, যে কয়লার দাম কি হবে, সেটা ঠিক করা প্রয়োজন। এর আগে কিন্তু ভারতের আরেকটি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রেও এরকম জটিলতা হয়েছিল, তো তখন এরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়নি জটিলতার ক্ষেত্রে। তো এখন যে পড়তে হচ্ছে, এখানে আসলে দায়টা কার? পিডিবির উদাসীনতার, নাকি আসলে কাস্টমসের, এনবিআর, কার উদাসীনতা এখানে? আপনার কি মনে হয়? আমরা তো জানি যে এটা খুব লুকোচুরি করে এই ইয়েটা করা হয়েছে, কারণ এটা যদি ওইভাবে না করতো, হয়তো অনেক প্রতিবাদ আসতো, অনেক বাধা আসতো। সেই বাধা হয়তো তারা অতিক্রম করতে পারতো কি পারতো না জানি না, বাট বাধা আসতো। সো ওনারা যেহেতু এই চুক্তির মধ্যে অনেক রকম জিনিস আছে, হ্যাঁ, সো সেগুলা আমাদেরকে, আমরা শুনেছি যেগুলো তড়িহড়ি করে লুকোচুরি করেই পাশ করা হয়েছে। পিডিবির লোকরা এটা সম্বন্ধে জানে না, তারাই কিন্তু বায়ার, তো তাদের তো অবশ্যই এটা জানা দরকার। তো আমি মনে করি যে ফিউচারে যেন কোনো রকমের নন ট্রান্সপারেন্ট, আমার কথা হচ্ছে জনগণকে জানিয়ে যদি এটা করা হতো, তাহলে অত খারাপ হতো না। তো এইটা চুক্তিটা এমনভাবে করা হয়েছে যে এই চুক্তির যে ক্লজগুলা, যে জনগণ দেখবে যে এটা আমাদের ফরে কি আমাদের ফরে না। কারণ এই চুক্তিগুলো এমনভাবে করা হয়েছে, এখন যে চুক্তির বাতিলের কথা বলছে, এই বাতিল করতে গেলে কিন্তু নানা রকম নানাবিধ সমস্যায় আমরা পড়বো। কারণ এইসবে সভরেন গ্যারান্টি দেওয়া আছে। সভরেন গ্যারান্টি মানে হচ্ছে বাংলাদেশকে যে কোনো বা পৃথিবীর যে কোনো দেশে তাকে আমাদের এগেনস্টে কেস করে আমাদেরকে দায়ী করতে পারে আদানি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষেও সাগরে কাঙ্ক্ষিত ইলিশ মাছ মিলছে না। এতে লোকসানে পড়ছেন জেলে ও ব্যবসায়ীরা। তার উপর ঋণের বোঝা কাঁধে নিয়ে দানদারদের চাপে দিশেহারা তারা। পর্যাপ্ত মাছ ধরা না পড়ায় রাজস্ব আদায়ও কমেছে সরকারের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কাকডাকা ভরে মাছ বিক্রির হাকডাকে সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি অবতরণ কেন্দ্রে আসেন জেলেরা, তবে হতাশার শেষ নেই তাদের। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ জেলে ও ব্যবসায়ীদের। ঋণের বোঝা কাঁধে নিয়ে দাদনের চাপে দিশেহারা তারা। তবে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা ট্রলার মালিকদের। মাছ নাই নদীতে, 17 দিনের পর একটা টিনি পড়ছে, তাতে এই আসল টাকাই আসছে না। আমরা 8 দিন বা সাগরে ছিলাম, আমার বাজার হয়েছে 2.5 লাখ টাকা, বেশি 85,000 টাকা। বোট সাগরে পড়াইছে 3 লাখ 4 লাখ টাকা খরচ করিয়া, একটা পাইছে 50,000 টাকা মাছ, একটা মনে 1,50,000 টাকা হইতে পারে। যাদের গুণ হিসেব করে এই গুণের কিছু হেরফের আছে, হয়তোবা আশা করি ডালার দিকে মাছ মারতে পারে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর গত বছরের তুলনায় চলতি বছর মাছ কম ধরা পড়ায় রাজস্ব কমেছে সরকারের। গত 4 নভেম্বর থেকে এই অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি হয়েছে 223 মেট্রিক টন, যার মধ্যে ইলিশ ছিল মাত্র 88 মেট্রিক টন। ইলিশের পরিমাণটা গত বছরের তুলনায় কম পাওয়া যাচ্ছে এবং অবতরণ কম হওয়ার কারণে আমাদের রাজস্বে একটা বিশেষ প্রভাব পড়ছে। আমরা গত বছরের তুলনায় এবছর রাজস্ব একটু পিছিয়ে আছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছের মোট দামের 1.25% রাজস্ব আদায় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।
লোকসানের শঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি না হলেও স্বাভাবিক রয়েছে আলু ও পেঁয়াজের আমদানি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। শফিক, দেশীয় বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কাঁচামরিচের আমদানি বন্ধ রয়েছে। তবে এখানে আলু, পেঁয়াজের এবং চালের আমদানি স্বাভাবিক রয়েছে। তবে এখানে পেঁয়াজের দাম কমলেও কিন্তু আমদানি কমের অজুহাতে কিন্তু আপনার আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন এগুলো সমস্ত ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক। ভারত থেকে কিন্তু চাল, আলু, পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। গত 3 দিনে চাল আমদানি হয়েছে 108 ট্রাকে 3111 মেট্রিক টন, পেঁয়াজ আমদানি হয়েছে 2575 মেট্রিক টন, আলু আমদানি হয়েছে 1934 মেট্রিক টন। তো আমদানি স্বাভাবিক রয়েছে। তবে আপনাকে পেঁয়াজের যদি দামটা বলি, প্রতি কেজি পেঁয়াজ 10 টাকা কমে প্রায় 90 টাকার নিচে বিক্রি হচ্ছে। এখানে আলু বিক্রি হচ্ছে 57 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা 7 টাকা কেজিকে বৃদ্ধি পেয়েছে গত 3 থেকে 4 দিনের ব্যবধানে। তো ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু আমদানিকারকরা ভারত থেকে আলুর আমদানি কমিয়েছে, যে আমদানি কমের অজুহাতে কিন্তু আলুর দাম বৃদ্ধি করেছে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে সরকার যেহেতু কোল্ড স্টোর যেগুলো আছে সেগুলোকে নির্দেশনা দিয়েছে দ্রুত বাজারে আলু ছাড়ার জন্য, যে কারণে কিন্তু বন্দরে ক্রেতা সংকট, যার কারণে তারা কম আলু আমদানি করছেন। তবে আমি চালের বিষয় যদি আপনাকে জানাই, তো চাল আমদানি স্বাভাবিক রয়েছে। তবে চালের যে দাম, হিলিস্থল বন্দর দিয়ে 3 ধরনের চাল আমদানি হচ্ছে। স্বর্ণা 5 আমদানি হচ্ছে, সেটা 53 টাকা কেজি, যেটা 40-94 সেটা 59 টাকা, আতপ বিক্রি হচ্ছে সেটা 53 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে এখানে আমাদের দেশীয় বাজারে যে দেশি চাল, সেটা কিন্তু আমদানিকৃত চালের থেকে কিন্তু এখানে 1 থেকে 2 টাকা পর্যন্ত কম তারা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, যারা চাল কিনতে এসেছেন যারা, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে চাল তারা কম কিনছেন, যে মূলত ব্যাপারটা হচ্ছে যে চালের দাম কিন্তু কেজিকে যদি 1 টাকা বেশি হয় তাহলে তারা হয়তো কিনে বাজারে সেটা বিক্রি করতে পারবেন না। তবে হিলিস্থল বন্দর দিয়ে চাল, পেঁয়াজ, আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। এতটুকু ছিল আমার কাছে হিলিস্থল বন্দর থেকে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দেশের পোল্ট্রি শিল্প ভারসাম্যহীন সরবরাহ, অস্থিতিশীল দাম আর ধারণাহীন বাজার চাহিদার মতো 3টি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে, এমনটাই মনে করে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল BPICC। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সোমবার রাজধানীর একটি হোটেলে আগামী দিনের জন্য টেকসই পোল্ট্রি খাতের উন্নয়ন শীর্ষক এক সেমিনারে একথা জানান পোল্ট্রি শিল্প মালিকদের সংগঠন BPICCর সভাপতি সাবসুল আরিফিন খালেদ। এ সময় দেশে বিদ্যমান পোল্ট্রি আইন ও নীতিমালা সংশোধনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ওরেগন, সাউথ ক্যারোলাইনা ও মিসৌরি অঙ্গরাজ্যে 2,500-এরও বেশি কর্মী ছাঁটাই করবে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রতিষ্ঠানটি তার বৈশ্বিক জনশক্তির 10% কমিয়ে আনার পরিকল্পনা করেছে। এতে 17,000 কর্মী চাকরিচ্যুত হতে পারেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ওয়াশিংটনে প্রায় 2,200 কর্মী ও সাউথ ক্যারোলাইনার 220 জন কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ পাঠানো হয়েছে। এদিকে সোমবার বোয়িংয়ের শেয়ার দর 2.6% বেড়ে হয়েছে $143.87। ব্রাজিলে বিশ্ব নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে 19তম G20 শীর্ষ সম্মেলন। প্রথম দিন দরিদ্র দেশগুলোর জন্য বিশ্ব ব্যাংকের তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের ফাঁকে এদিন দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে একে অপরকে আহ্বান জানিয়েছেন এই দুই নেতা। শুরু হয়েছে 19তম G20 শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে ক্ষুধার বিরুদ্ধে বৈশ্বিক জোট উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। 2 দিনব্যাপী চলা সম্মেলনের প্রথম দিনেই বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য
জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর তহবিলে $400 কোটি অনুদানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আলোচনায় নিজেদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করার আহ্বান জানায় যুক্তরাজ্য। আমরা চাই আমাদের সম্পর্কগুলো ধারাবাহিক, টেকসই ও সম্মানজনক হোক, যেমনটা আমরা আলোচনায় সম্মত হয়েছি। যতটা সম্ভব ভুল ধারণা এড়িয়ে চলা উচিত, সংলাপকে শক্তিশালী করে বোঝাপড়া আরও জোরদার করা উচিত। এবারের G20 সম্মেলনের প্রতিপাদ্য বিষয় একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী নির্মাণ। 2 দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ব্রাজিল প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য, সাঁজোয়া যান ও নৌজাহাজ। এছাড়া আগত অতিথিদের নিরাপত্তায় সীমিত করা হয়েছে যান চলাচল। অন্তরা সেন, সময় সংবাদ। স্বর্ণের দাম কমে আসায় বিশ্বখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড সুকে আবারও বাড়ছে ক্রেতার সংখ্যা। দুবাই ফেস্টিভ্যাল উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এই বাজারে 24 ক্যারেট স্বর্ণে মোড়ানো টেসলা সাইবার ট্রাক উপহার হিসেবে প্রদর্শনীতে রাখা হয়েছে। এই পর্যটন মৌসুম ঘিরে দেশীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় চাঙ্গা হয়ে উঠেছে। তবে ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি ক্রেতা হারিয়েছে বাজারটি। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। রাফেল ড্রতে জিতলেই পাওয়া যাবে 24 ক্যারেট স্বর্ণের প্রলেপ দিয়া টেসলার এই সাইবার ট্রাক। ক্রেতা আকর্ষণে দুবাইয়ের গোল্ডসুকে এই প্রথমবার স্বর্ণের প্রলেপ দিয়া টেসলার সাইবার ট্রাক প্রদর্শনীতে রাখা হয়েছে। কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ডসুকে লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দাম বাড়ে। তবে সম্প্রতি সেখানে আবারও দফায় দফায় কমছে স্বর্ণের দাম। গোল্ডের প্রাইস নিচে যাওয়ার কারণে ক্রেতার সংখ্যা তুলনামূলক আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, আর আমাদের ব্যবসাও আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেল পোর্শন বাড়তেছে, ক্রেতার সংখ্যা অনেক বেশি আগের থেকে। ইতিহাসের সর্বোচ্চ দাম বাড়ার পর স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নিজ দেশের ক্রেতাদের সঙ্গে এই মৌসুমে যে পরিমাণ ব্যবসা আশা করেছিলেন তা হারিয়েছে আরব আমিরাতের ভ্রমণ ও পর্যটক ভিসা বন্ধ থাকার কারণে। আমেরিকান নির্বাচনের পরে দাম আসাতে গোল্ড অনেকটা নিচে এসছে, নিচে আসাতে আমাদের অনেক ক্রেতা এখন হয়েছে। সবাই ব্যবসা যেরকম যেদিন রেট যেরকম থাকে না কেন বিজনেস সবাই করে যাচ্ছে, আমরা যারা হোলসেল করে থাকি আমাদের কোনো ফরক পড়তেছে না। দুবাই গোল্ডসুকের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো জানায়, বিগত সরকারের আমলে দেশের একটি বড় প্রতিষ্ঠান এককভাবে ব্যবসা করতে বাংলাদেশে স্বর্ণ আনা নেয় সরকারকে নীতিমালা প্রণয়ন করতে বাধ্য করে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়। তাই এই নীতিমালা প্রত্যাহার করে নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদানির বিদ্যুৎ আমদানিতে 5,000 কোটি টাকার কর ফাঁকি পিডিবির। শুল্ক না দেয়ায় চোরাচালানের সঙ্গে তুলনা কাস্টমস গোয়েন্দার। স্বার্থ বিরোধী চুক্তি বলছেন বিশেষজ্ঞ। রমজানে খেজুরের চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় আমদানি নেমেছে অর্ধেকে। প্রয়োজনের দ্বিগুণ ছোলা আনা হলেও কমছে না দাম। ভোগ্য পণ্য দ্রুত খালাসের দাবি কাস্টমসের। এবং অবকাঠামো সংকটে রংপুর বিভাগের 7টি বন্দর অচল 2টি। সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সমাধানের পথে হাঁটছে কর্তৃপক্ষ। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গেই থাকুন সময়ের।